নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন আর ভালো থাকবেন। এই সময় তো অনেকটা টাইম গড়িয়ে গেছে যে সময় আপনারা অনুষ্ঠানটা দেখছেন। সত্যি আমি কিন্তু নিজেকে অনেক ভাগ্যবান মনে করি কি আপনারা আমার অনুষ্ঠানটা দেখেন। যদি আপনারা না দেখতেন তো দেবাশিস মুখার্জি আজকে এই জায়গায় পৌঁছাতেই পারতো না। স্বীকার করতে অসুবিধে নেই আমার, কেন আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি। বাস্তবটাকে যে মেনে নিতে পারে সেটাই তো বাস্তবিক। আর বাস্তবটাকে না মেনে যদি মনে করি আমি সব থেকে আত্ম অহংকার করবো, তাহলে তো সেটা আর কি বলবো আপনাকে, সে মেঘনাথের মতো হয়ে গেল। মেঘের আড়ালে বসে যুদ্ধ করলাম, আর একজন বান মেরে মেরে ফেলে দিল। যাই হোক, যারা অনুষ্ঠান দেখছেন, মা বাবার বয়সী অনুষ্ঠান, জেঠিমা কাকিমা যারা দেখছেন দূর থেকে একটু আশীর্বাদ করবেন দয়া করে, আপনাদের চরণে প্রণাম জানাচ্ছি কিন্তু। আর দাদা বৌদি দিদিদের আন্তরিক শুভেচ্ছা, ছোট ছোট ভাই বোনদের খুব ভালোবাসা জানাই। অনুষ্ঠানটা সব থেকে বেশি টিআরপি হাই এই সময় একটাই কারণে, কেন জানে এই টাইমটা আর কেউ নেই, দেবাশিস মুখার্জির অনুষ্ঠান। দেবাশিস মুখার্জি আসবে অনুষ্ঠানে। আমি জানি, আমি আমাদের টেলিভিশন চ্যানেল থেকে বা আমার যত যারা অনুষ্ঠান দেখেন, অ্যাকচুয়ালি বলবো তাদেরকে কি বলা চলে, তাদেরকে আমাদের আমি একটু নিজের মনে করে তো, মানে শ্রোতা টোতা ভালো লাগে না, আমার দর্শকবৃন্দ এসব ভালো লাগে না। যারা দিদিভাই দেখছেন, দাদা বৌদি দেখছেন বা মা জেঠিমা দেখছেন, তাদের এই নাম নিয়েই বলছি। আপনারা দেখছেন এই টাইমটা, আপনাদের থেকে অনেক শুভেচ্ছা বার্তা পাই আমি, প্রচুর 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 শুভেচ্ছা বার্তা। আর দ্বিতীয়ত যারা দাদা দিদি দেখছেন তাদের থেকেও পেয়েছি শুভেচ্ছা বার্তা। এমনকি মিডিয়া থেকেও, যেখান থেকে অনুষ্ঠানটা করছি, সেই তাদের যারা যারা মিডিয়ায় যারা কাজ করছেন, চাকরি করছেন, যারা অনুষ্ঠানটাকে সম্প্রচার করছেন, তারাও অনেক শুভেচ্ছা বার্তা আমাকে দেন যে দেবাশিস দা, সত্যি আপনার কথা শুনতে আমরা খুব মুগ্ধ হয়ে যাই। জানি না মুগ্ধ কেন হয়ে যান, কেন আমি তো কোনো মানে বাঁশি বাজাই না, না আমি স্ট্রেট কথা বলি, আমার কথাগুলো গায়ে লাগার কথা, অথচ আপনারা খুশি হন। জানি না, এটা একটা ঈশ্বরের হয়তো ইচ্ছা। আজকে যে অনুষ্ঠানটা আমি বলবো বা যেগুলো করতে চলেছি বা বলতে চলেছি, আপনারা অনুষ্ঠানটাকে গুরুত্ব দেন, খালি টোটকা টিপস, যে দেবাশিস কি কি টিপস দেবেন। জানেন, এই যে টোটকাগুলো আপনারা শুনতে চান, টোটকাগুলো জানতে চান, এই টোটকাগুলো যখন আমি মোটামুটি 10 বছর 12 বছর বয়স ছিল, তখন আমি অ্যানালাইসিস করতাম, মানে আবিষ্কার করতাম যে এই টোটকাটা কি করে কাজ করানো যায়, এই টোটকাটা কি করে কাজ করানো যায়। আমি এটাকেও আমার খেয়াল আছে, যখন 13-14 বছর 14 বছর মতো বয়স, সেই সময় আপনারা জানেন যে হরিদ্বার শহরের মধ্যে, মানে যেখানে বিষ্ণুঘাট, তার আগে ভোলাগিরি আশ্রমের উল্টো দিকেই একটি হোটেল আছে, যে হোটেলটা হরিদ্বারের সব থেকে ফেমাস হোটেল, সব থেকে নাম করা হোটেল, দাদা বৌদির হোটেল। যে হোটেলটা কিন্তু আমাদেরই হোটেল, দাদা বৌদির হোটেলটা আমাদেরই। তো আপনারা সেই হোটেলে কিন্তু না খেলে আপনাদের মনের শান্তি তৃপ্তি হয় না, যে হরিদ্বারে গিয়ে বাঙালি ঘরোয়ানায় দুটো ভাত খেয়ে এলাম। তো জানি আপনারা খেয়ে অসংখ্য তৃপ্ত নয়, যে আমাদের বলেছে আমাদের জেনারেশনটা, বংশটা এমন কাজ করে যাতে প্রত্যেকটা জায়গায় সুনাম পাওয়া যায়। তো ওটা বলাই মুখার্জি প্রতিষ্ঠিত ছিল। পরপর পরপর সবাই দেখতেন ওখানে। আমার এক মামাও ছিলেন, দেখতেন, যিনি চলে গেছেন, পৃথিবীতে নেই। এখন আমার ভাই দেখেন, বাপ্পা বলে নাম, ও দেখাশোনা করেন, ওই বসেন কাউন্টারে। তো আমার এক ওখানে ছোট মামাও ছিলেন, তো উনিও চলে গেছেন এই পৃথিবীতে। আসলে পৃথিবীটা একটা বিভৎস রহস্যময় তৈরি হয়ে যাচ্ছে না, মানে যে যার বয়স না চলে যাবার সেও চলে যাচ্ছে, কি করে যাচ্ছে ভগবান জানে। এগুলো তবুও বলবো, একটা কথা বলবো, আমাদের লোক চলে যাচ্ছে, চলে যাক, আমার যারা অনুষ্ঠানটা দেখছেন তারা যেন কেউ না চলে যায়, এটুকু মন থেকে কামনা করি। কেন আমাদের যারা যাচ্ছেন তারা যাচ্ছেন, তার সঙ্গে আমাকে একদিন যেতে হবে, কোনো পরোয়া নেই, কোনো রকম ভয় পাই না। কিন্তু অনুষ্ঠান দেখে এত সুন্দর কথা শুনে যদি একটা কেউ চলে যায়, তাতে কিন্তু আমার খারাপ লাগবে, যে আমি তাহলে কি করতে পারলাম। সেই জায়গাটা জেতানোর দায়িত্ব কিন্তু আপনাদের, সেই জন্য বলি ভালো থাকতে হবে। তো যাই হোক, তো সেখানে আমার এক মামা ছিল, তো হঠাৎ দুপুরবেলা 12টা-1টার সময় আমি বলতাম চলো তো একটু চিল্লাই যাই। ও বলতো, ওরে বাবা রে ভাগ্নে, তোমার যে কি চিন্তাধারা, তোমার এই বেলা 12টা-1টার সময় ফাঁকা ধুধু করছে চিল্লাই গেলে, আবার এখন ফোন করতে হবে, পারমিশন বের করতে হবে, আর ওখানে গেলে ওই সব জন্তু জানোয়ার মাঝখানে। তাহলে চলো না। তো গঙ্গাটা এপার থেকে ওপারে, আমার গাড়ি ছিল আমাদের, তখন আমি বলেছি না, আমাদের গাড়ি আগাগোড়াই ছিল। তো তখন ওই যে গাড়ি ছিল, আমি ওই বোলেরো জিপ গাড়ি, সেই গাড়িতে করে গঙ্গাটা ওপারে গিয়ে ফরেস্টে ঢুকলাম, চিল্লা ফরেস্ট, মানে গঙ্গার, হরিদ্বারে যে গঙ্গাটা, গঙ্গার ওপারে ওপারে দেখবেন যে রাস্তাটা, চণ্ডী পাহাড়ের রাস্তাটা আছে, যে চণ্ডী পাহাড়ের ভালো করে বুঝবেন, যে ঋষিকেশ যাচ্ছে ওই রাস্তাটা না, চণ্ডী পাহাড়ের নিচ থেকে যে রাস্তাটা, একটা আপনার যাচ্ছে ওই জয়পুরের দিকে, আর একটা ঋষিকেশের দিকে যাচ্ছে। এই যে ঋষিকেশের দিকে যাচ্ছে, সেই তারপরেও কিন্তু আর একটা গঙ্গার ফ্লেভার আছে, যার মধ্যে জল আর পাথর পড়ে আছে, ব্রিজ করা। তার পেছন দিকে যে রাস্তাটা পুরো ভেতর ঢুকে গেছে, ওটা হচ্ছে চিল্লা ফরেস্ট। যে ফরেস্টটার আর একটা মুখ হচ্ছে আপনার নীলকণ্ঠ পাহাড়ে, মানে ঋষিকেশের থেকে যেতে যেতে, আপনি যখন হরিদ্বার থেকে ঋষিকেশ যাচ্ছেন, ঋষিকেশ থেকে 3 কিলোমিটার আগে, মানে অতদূর পৌঁছাতে হবে না, তার আগে ডান দিকে টার্ন নিয়ে নিচ্ছে, ডান দিকে টার্ন নিয়ে 9 কিলোমিটার উপরে হচ্ছে আপনার নীলকণ্ঠ মহাদ্বীপ।
তো সেখান থেকে 9 কিলোমিটার উঁচুতেও যেতে হবে না, ওই রাস্তার টার্নি 4 কিলোমিটার গেলে একটা জাংশন হচ্ছে, জাংশনের রাইট হ্যান্ডে কিন্তু চিল্লা ফরেস্ট। আমরা এদিক দিয়ে যেতাম, চণ্ডীপাহাড়ের পাশ থেকে ঢুকতাম, জঙ্গল, গাড়ি থেকে নামতাম, নেমে জঙ্গলের পাশে গাছপালাগুলো দেখতাম, মানে এক একটা গাছ ভয়ঙ্কর ভয়ঙ্কর পাতা দেখতে। তো ভাবতাম এই গাছটা কি কাজে লাগতে পারে, এই গাছটা কি কাজে লাগতে পারে। তো কিছু গাছের শেকড় এনে, মানে আমি যে গুরুর থেকে শিখেছিলাম, উনি বলতেন যে জলে ভেজাবে, সেই গাছ কি কথা বলছে বা কি তার চেহারা নিচ্ছে দেখে তুমি অ্যানালাইসিস করো এটা কি করতে পারে। সেরকম কেটে কেটে নিয়ে জলের মধ্যে কি ফেলতাম, দেখতাম কি হয়। কোনো গাছের পেঁচিয়ে যেত নিজে নিজে, কোনো গাছের ফুলে উঠতো নিজে নিজে, মানে গাছের ডালটা কেটে দিলে। তো ওইটা দেখে কিন্তু আমি করতাম, ওটা দেখে দেখে প্র্যাকটিস করতাম আমি যে কিভাবে দেওয়া যায়। তারপরে মানুষের যখন হাত পায়ে যখন ব্যথা হয়ে যায়, এখানে কোন গাছের শেকড়টা হাতের মধ্যে মানে যদি বেঁধে দেওয়া যায় তাহলে কিন্তু সে ব্যথাটা উপশম হয়। এবার আমি বসে বসে 11টা-12টা থেকে স্টার্ট করে 12টা বাজে, 12:30 বাজে, 1টা বাজে, ওদিকে আওয়াজ আসছে, ও ভাগ্নে খিদে পেয়েছে চলে এসো খাবারটা খেয়ে নাও। আর মামারা 4-5 বন্ধু বান্ধব সবাই গেছে, হই 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 করছে জলের পাশে বসে, সব খাবার দাবার নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে বসে খাওয়া হবে। তো খাবার আগে আবার দৌড়ে বলো, ভাগ্নে দৌড়ে চলে এসো, যে পরিস্থিতি ভালো বলছে না। আবার আমি এক দৌড় মারলাম, কি হলো, গাড়িতে ঢুকো, কাজ বন্ধ করো। গাড়িতে ঢুকে কাজ বন্ধ করে চুপ করে বসে আছি, দেখছি পাশ থেকে দুটো ভাল্লুক আস্তে 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 গাড়ির পাশ থেকে চলে গেল। তা আবার নামলাম, আবার নেমে আবার গেলাম বাইরে, আবার বসলাম, খাওয়া দাওয়া করলাম। মোটামুটি 4টে অব্দি তো আমরা কাটাতাম ওখানে, আমি এগুলো অ্যানালাইসিস করতাম সব, জঙ্গলের ভেতরে ঢুকে 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 সমস্ত। সেক্ষেত্রে আমি জানি, মানে আরেকবার এক একটা মানে এগুলো করার পরে হরিদ্বারে একটা ভোজপাত আমি একদিন কিনলাম, কেনার পর আমি চিন্তা করলাম, বড় বড় সাধকরা যখন আমাকে, ওই বয়স আমার, তখনই বলে, বেটা তুই একদিন ভালো পূজারি হবি, দেখবি তোর হাতে হাজার হাজার লোকের ভালো হবে। আমি বলি, ধ্যাৎ, খালি আমার সঙ্গে লাগা। বলে, আমি জানি গুরুজির নাতি তুমি, তুমি কি হবে আমার জানা আছে, তবে তোমার কপাল দেখে আমি বলে দিচ্ছি, তুমি কিন্তু একদিন বহু লোকের পুজো করবে, বহু লোকের, একদিন তোমার কিন্তু নাম যশ হয়ে যাবে, বিরাট নাম হবে। আমি খালি বলতাম, হ্যাঁ ঘোড়ার ডিম হবে, নাম হবে, যশ হবে। তা খুব ভালোবাসতো আমাকে, চেপে চুপে জড়িয়ে ধরতো, চটকাতো আমাকে। তো আমি ওদের সাথে খেলতাম রীতিমতন, মানে ওই বয়সে অনেক এজেডেড, 60 বছর, 70 বছর, 75 বছরের সাধকরা, সব সব মানে যোগী পুরুষ। এবার একটা যন্ত্র মিশে ওখানে আমি জানতাম যে মেনকা যন্ত্র, কনক ধারা, বগলামুখী, এই যন্ত্রগুলো এক জায়গায় করি, মানে 13খানা যন্ত্র এক জায়গায় সাজালাম। কেন সাজালাম, একটা বাড়ি দিক নির্ণয় করলাম, দেখলাম 14 অধ্যায়ের দিক আছে, তাহলে 13টা যন্ত্র দিলে একদিক ছেড়ে দিলে দরজাটা পড়বে। 13টা যন্ত্র সাজালাম, সাজিয়ে একে অপরের সাথে সম্মিলন করালাম যে কি করে এর সঙ্গে রিলেশন করানো যায়, কি করে রিলেটেড করানো যায়। দেখলাম এর সঙ্গে রিলেটেড করাতে হলে দুটো হাত এর স্ট্রেট করে দিতে হবে, হাত স্ট্রেট মানে মানে বাস্তুটাকে ক্লিয়ার রাখতে, বাস্তু যন্ত্র। তো 12খানা যন্ত্র ওপর থেকে নিচে দিয়ে সাজিয়ে মাঝখানে বাস্তু যন্ত্র দিতাম, সর্বগৃহ বাস্তুদোষ নিবারণ যন্ত্র দিয়ে করার পরে ওটাকে আমি পুজো দিলাম বসে। এবার বলবেন আপনার কোথায় পুজো দিলে, কুশাঘাট, যেখানে কেউ দেহ রাখলে মারা গেলে চুল দাড়ি কাটা হয়, সেখানে গিয়ে ওটা রেখে আমি পুজোটা দিলাম। কারণ কি, যেহেতু অপদেবতার পুজো কিছু থাকে, সেটা ওখানে দিলাম, দিয়ে ওটাকে জলে স্নান করালাম, দিয়ে রোদে দিলাম। দিয়ে এবার চিন্তা করছি কার বাড়িতে দিলে এটা সব ঠিক হয়, কার বাড়িতে দিলে ঠিক হয়। তো পেয়েও গেছিলাম হরিদ্বার একটা বাড়িতে, সকাল থেকে শুরু হতো ওই বাড়িতে, দেখে মনে হতো ওই বাড়িতে বিয়ে লেগেছে, 365 দিনই বিয়ে লেগে থাকতো, মানে ওকে মারছে, ওকে ধরছে, চিৎকার হচ্ছে, হচ্ছে। আর ওই বাড়ির যে গুরুজন ছিল ব্যক্তি, শেষ আমাকে বলতো, বাবারে আর এই বাড়িতে থাকতে ইচ্ছা করে না। আমি কেন গো, তুমি যে এত রত্ন পাথর বিক্রি করো, তুমি তো লোককে এত পাথর দাও, এত পাথর দাও, তা তুমি কিছু করতে পারছো না বাড়ির জন্য। বলে, বাবারে তুই আর বলিস না, আমার বাড়িতে পাথর লাগবে না, পাথরের পাহাড় লাগবে। আমি শুনে হেসে ফেলেছিলাম, বাবা পাথরের পাহাড় লাগবে, এত বাবা। তখন তাকে বললাম, তুমি এটা নিয়ে গিয়ে বাড়িতে একটু রাখো তো, দিন 10 রেখে দেখো তো, একটু শান্ত হয় নাকি। বলে তাকে দিয়ে দিলাম, দিয়ে বললো আচ্ছা ঠিক আছে, নিয়ে রাখলো। এবার আর আমার খেয়াল নেই, তারও খেয়াল নেই। দিন 10 রাখার পরে ওই হরিদ্বারই আমি আছি, না সরি, আমি 8 দিন বাদে ফিরেছি, কোথাও কলকাতা থেকে ফিরেছি। সে ওখানে আমাকে খুঁজে বেড়াচ্ছে, সে খুঁজে বেড়াচ্ছে, সে খুঁজে বেড়াচ্ছে, কোথায় গেল দেবাশিস, কোথায় গেল দেবাশিস, কোথায় গেল দেবাশিস, কোথায় গেল। তো ওরা বললো বেরিয়ে গেছে, আহা আমার সাথে দেখা হলো না, চলে গেল, দেখা হলো না, চলে গেল। তো ওরা বললো যে 15 দিন কি 20 দিন বাদে আবার আসবে, দেখা হবে। এইবার যখন আমার আস্তে আস্তে বয়সটা তৈরি, বয়স বাড়ছে, তখন আমি মানে 14-15 এর বয়স একটা পর একটা পরে দিনের পর দিন যখন বাড়তে থাকে আমার, তখন আমি যখন গেছি, তখন মানে নেক্সট আমি 20 দিন বাদে আবার যখন হরিদ্বারে পৌঁছে, মানে বেনারস এসেছিলাম, কলকাতায় আসিনি মনে হয় আমার। তো যখন পৌঁছেছি তখন আমি ওনার সঙ্গে দেখা হবে কি,
দেখা হওয়ার আগেই আমার মেইন যে দাদুর গুরু ভাই ছিলেন পঞ্চ দশনামী জুনা আখড়ার হাজার এক মহন্ত গুরু গোদাবরী গিরি মহারাজ, ওনাকে গিয়ে চরণ স্পর্শ বলে বলতে প্রণাম করলাম, প্রণাম করে পাশে বসলাম। উনি বলছে তোরই দরকার ছিল, অনেকদিন ধরে তোকে খুঁজছি পাচ্ছি না, দাঁড়া। আরেকজনকে বলে ওকে ডাক, এবার ডেকেছে। আর আমি একটু স্পষ্ট বক্তা, জানেন তো, যারা অনুষ্ঠানটা দেখছেন আমার তারা শুনতে পাচ্ছেন তো, আমি কিন্তু একটু স্পষ্ট বক্তা। তো একজন এলো, দেখি একদম বসে মানে গালায় গামছা টামছা দিয়ে গুরুজির সামনে বসে বসলো। আমাকে ওনাকে বললো যে তোমার যে ব্যাপারটা আছে, যে তোমার কাজ করে তোমাকে ঠিকঠাক করতে পারে, যে ঠিক করবে এই এসেছে, ওর সাথে তুমি কথা বলো। আমি ভাবলাম, আমি যখন বললাম চাচাজি কি কথা বলবো আমি ওনার সাথে, ওনার আপনি দেখছেন কত বয়স, বলে আরে তুমি কথা বলো, আমি জানি যে কোন দেবতা কোন ফুলে তুষ্ট আমার জানা আছে, তুমি পারবে ওকে ঠিক করতে, কথা বলো। আমি কি হয়েছে? বলছে আমার সর্বনাশ হয়ে গেছে। আমি কেন, আপনি কি করেন? বললো আমার হরিদ্বারে মনসা পাহাড়ের নিচে ওই ছোলে ভাটুরের দোকান আছে। আচ্ছা, আমি কোন দোকানটা, রাজ ছোলে ভাটুরে? বলছে হ্যাঁ। আরে তো বড় দোকান ছিল। বলছে হ্যাঁ বড় দোকান ছিল, সব থেকে বড় বিক্রি আমার ছিল ছোলে ভাটুরে, আজকের দিনে 40,000 টাকা পার ডে বিক্রি, মানে বিভৎস বিক্রি ছিল। সে সকালে দোকান খুলে ধোঁয়া বতি লাগিয়ে, ধূপ বাতি ফাতি লাগিয়ে রাস্তার উপরে ওম জয় ওমকার গান ফান বাজে বিরাট করে দোকান শুরু করতো, স্টিলের বাসন বাসন প্যাকটা ভিড় থাকতো। এইবার কোন তান্ত্রিক ওকে বলে দিল যে তোমার উপরে শনি নাচানাচি শুরু করে দিয়েছে, তোমার অবস্থা শেষ। ওই প্যানিকটা ওর মধ্যে কাজ করতে আরম্ভ করলো, আমার শনি ধরে নিয়েছে, শনি ধরে নিয়েছে, শনি ধরে নিয়েছে। এবার চিন্তা করছে শনি ধরে নিয়েছে, রোজ দোকান খোলা ঠিক না, শনিবার তো খোলা ঠিকই হবে না, শনিবারটা বন্ধ করে দিল। 40,000 টাকা সেল কমে গেল। কিন্তু রবিবার খুলবো না, ছুটির দিন, আজকে লোক হবে কি হবে না, 80,000 টাকা সেল কমলো। সোমবার দিন দোকান খুলে এই তাড়াতাড়ি বন্ধ করে, অল্প করে কর, যা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। কেন আমাদের বর্তমানে এখন সময় ভালো না, মানে গ্রহের অবস্থা খারাপ, ঝট করে একটা বিপদ এসে যাবে দোকানে, কতক্ষণ কিছু হয়ে যাবে বা আগুন টাগুন লেগে যাবে, দরকার নেই। এই যে প্যানিকটা তাকে নিজে আরম্ভ করলো। মানুষের জীবনে আজকে যেটা বলি না, মানুষের মধ্যে ভীতি সঞ্চালন করতে 10 সেকেন্ড লাগে না, সেটাকে বহন যারা করে তারা বোঝে, আর এটাকে রিকভার যে করে সে বোঝে। এই প্যানিকটা তার জীবনে একটা সর্বশ্রেষ্ঠ কাজ করতে আরম্ভ করলে কি জানেন, আস্তে আস্তে 8-9খানা লেবার থেকে একটা লেবারও থাকলো না, আস্তে আস্তে দোকানটা কন্টিনিউয়াসলি বন্ধ হয়ে গেল। এবার বন্ধ করার পর যদি সে দোকানে 6 মাস দোকানদার ঘুরে বেড়ায়, তাহলে সে দোকানদারের অবস্থা কি থাকতে পারে আপনি বলুন আমার। এবার সে বড় বড় সাধকের কাছে ঘুরে বেড়াচ্ছে, আমার শনি আমাকে সরিয়ে দাও, নাহলে আমি শেষ হয়ে যাবো, নাহলে আমি আত্মহত্যা করে ফেলবো, আমার শনি আমার শেষ করে দিয়েছে। আর ওই তান্ত্রিক ঠিক বলেছিল শনি ঢুকেছে, দেখো আজকে আমার অবস্থা, আমি কি ছিলাম কি হয়ে গেছি। আমি বললাম তাহলে এখন কি করতে হবে? আমাকে হাত জোর করে বলছে বাবা আমাকে তুমি শনিটা সরিয়ে দাও, আমি যেন আবার ব্যবসা করতে পারি। আমি শনি তো সরিয়ে দেবো, তো গুরুজিকে পারমিশন নিলাম যে আমি কথা বলতে পারি। বলে হ্যাঁ তোমাকে এই জন্য বলেছি, তুমি কথা বলো। আমাকে একটা কাজ করতে হবে, আমাকে দিতে হবে 1 লক্ষ টাকা আর 500 গ্রাম সোনার একটা গরু। যেই শুনেছে দম করে উল্টে পড়েছে। কি বললেন? 1 লক্ষ টাকা 500 গ্রাম সোনার গরু, এইটা আমার কাছে থাকলে কি আমাকে শনি ধরতো? থাক, আমি গুরুজিকে বলে অপরাধ করেছি, আমার কপালে যা আছে আছে হবে। আর যাচ্ছ কোথায়, বসো। ঠিক আছে আমাকে তুমি 50,000 টাকা দাও, 250 গ্রাম সোনার গরু একটা বানিয়ে দাও। আমাকে বলছে গুরুজি আপনি আমাকে এনার সাথে কথা বলতে বলেন এই কারণে, আমার আজকে সম্মানটা নেই বলে আমার কিছু নেই, সম্মানও নষ্ট করে দিচ্ছেন। আপনি তো জানেন আমি কি সেই মানুষ, সেই দিন থাকলে আমি দিয়ে দিতাম, আজকে আমি পারি? আরে বাবা তুমি রাগ করছো কেন, আমার কথাটা শোনো না। এবার এই করতে 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 নামতে আরম্ভ করলাম। আমি এই নামতে 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 রাগারাগি শুনতে নামতে নামতে বললাম লাস্টে একটা কাজ করো, তুমি আমাকে 2,000 টাকা দাও, ঠিক আছে, একটা সোনার টিপ দাও। সে তখন পকেট পকেট হাতের টাতে বলছে আমার কাছে 70 টাকা আছে। আর এই টাকাটা কতক্ষণ থাকবে? বলছে তো দুপুরবেলা যখন খাবো দাবো তারপরে শেষ, তারপর ওবেলা চিন্তা করতে হবে। তখন আমি ওনাকে নিয়ে একটু হাঁটলাম, হেঁটে বললাম ওই আকাশের প্রান্তরে দেখো শনিদেব বাস করে, দেখেছো? বললো হ্যাঁ জানি। আমি বললাম তুমি জানো তো যে যেখানে শনির মন্দির, নিশ্চয়ই তুমি জায়গাটা সিঙ্গাপুর জানো? বললো হ্যাঁ। আচ্ছা ওপারে যে কঙ্কাল মন্দির, দক্ষরাজের মন্দিরটা আছে, ওখানে যে শনিদেব বসে আছে, তুমি দেখেছো তো শনির মন্দির? বললো হ্যাঁ। কত লোক ওনাকে ভক্তি করে তেল ঢালে? বলছে সব লোক। কত লোক গাড়ি নিয়ে আসে? বলছে অনেক লোক। আমি বললাম কত লোক বড় বড় ওনাকে ফুল চড়ায়, কত টাকার ফুল চড়ায়? বলছে অনেক টাকার ফুল চড়ায়। তাহলে লোকগুলো এত বড় লোক, তাহলে শনি কত বড় লোক হবে? বলছে শনি মহারাজ তো বিশাল কোটিপতি মানুষ। আমি তখন বললাম ওরে ছাগল কাকা, কি আর বলবো তোমাকে আমি,
শনি যদি কোটিপতি হয় তা তোমার মতো ভিখারিকে ধরে শনি কি নিজে ভিখারি হবে? শনি খেয়ে দিয়ে কাজ নেই, ও তোমাকে ধরবে আর নিজের পেটের ভাতটাকে উচ্ছন্নে দেবে, তোমার মতো ভিক্ষা করে খাবে? শনি শনির জায়গায় তাঁতি খাচ্ছে, তাঁত গুনে তাঁতি মরবে, তোমার মতো লোককে ধরে এরে গরু কিনে। এইবার বসলো লোকটা আমার সাথে ফুটপাতে বসে, আমি এক কাপ চা দোকানে, বলো চা খাই, বলো দুটো চা দাও তো। চা খাচ্ছে, চিন্তা করছে, বলছে হ্যাঁ এটা কিন্তু কথা, শনি তো বড় লোক, শনি আমাকে ধরে পাবেটা কি? অ্যাকচুয়ালি তো আমার কাছে কিছু নেই আর, তাহলেও কেন ধরে রয়েছে আমাকে? আমি শনি তো কোনোদিনই ধরেনি তোমাকে, শনি তো জানে তোমাকে ধরলে ভিখারি হয়ে যাবে। আমি তোমাকে, আমি জানি যে তোমার কাছে আমি 50 টাকা পাবো না, 100 টাকা পাবো না, তো তোমাকে আমি বলতে যাবো কেন? বলছে এটা ঠিক। আনন্দ দেখো তোমাকে একটা কথা বলি, এই শনির জন্য তুমি শনিকে অনেক অপমান করেছো, এবার আশীর্বাদ দিলে তাহলে তুমিও ওইখানে জল ঢালতে পারবে, পুজো দিতে পারবে, ফুল দিতে পারবে। বলছে হ্যাঁ সে তো ঠিক কথা, আমি তাহলে দোকানটা খোলা আরম্ভ করে দাও, শনি মহারাজকে পুজো দাও। ব্যাস লেগে পড়লো। পরের দিন চা একদম, সেই দিন বিকাল থেকে মালপত্র কেনাকাটি করে সকাল থেকে লোকজন সব ডাকাডাকি করে দোকান খোলা স্টার্ট করে দিল, ধুয়ে মুছে একদম পরে ক্লিন করে রাত্রি 12টা অব্দি, পরের দিন আবার ধূপ ধুনা দিয়ে দোকান খোলা স্টার্ট হলো। ব্যাস যেই দোকান খুললো দিয়ে শুরু হলো। আর হরিদ্বার শহরটা কি যাত্রীর যাতায়াত সবসময়, সেই আমার দোকানে ভিড় শুরু হলো, সেই বিক্রিয়া শুরু হলো। এইবার আমি পরের দিনকে দোকানে একটার সময় গিয়ে বললাম এরকম করে দেখছি, তখন বলছে ও দাদা গো তুমি কি দেখছো? আমি দেখছি বেঞ্চের তলায় বলে কি, আমি শনি কোথাও ঢুকেছে নাকি? আর শনি কোথা থেকে আসবে, এই তোমার বিক্রি বেড়ে গেছে, এই তোমার বিক্রি ঠিকঠাক চলছে। আমি বেকার ভুল বুঝেছিলাম, শনি ধরে নিচে, শনি ধরে নিচ্ছে, এইসব লোক এসে আমার মাথা খারাপ করে দিয়েছিল। আমি আবার বুঝেছো, সেই লোক কিন্তু আজও দোকানদারি করছে, আজকেও তার কতগুলো গাড়ি আর কতগুলো বাড়ি কেউ জানে না হরিদ্বারে। আমার গুরুজি চলে গেছেন, পঞ্চদশমী জুনা আখড়ার চাচাজি, তো উনি কিন্তু একটাই কথা বলতেন যে তোমাকে দিয়ে অনেকগুলো কাজ হয়ে যায়, কেন অনেক লোকের মতিভ্রম গুলো দূর করা যায়। তাহলে এবার আপনি চিন্তা করুন যে আপনার মধ্যে একটা দূষিত জিনিস ঢুকিয়ে দিতে কতক্ষণ লাগবে, কতক্ষণ লাগে যে একটা খারাপ জিনিস প্রবেশ করার মধ্যে, আর প্রবেশ করে গেলে তারপর আপনার ভেতর থেকে বার করতে কত সময় লাগে। তাহলে আমি বলবো পরের কথায় কান কম দেবেন, পরের কথা শুনে নিজের বাচ্চাকে মারলে কিন্তু নিজের বাচ্চার গায়ে লাগবে, পরের কথায় কিন্তু কিছু হবে না। সুন্দর স্বাভাবিক থাকতে হলে মনটাকে মন্দির করতে হবে, বাড়ির বাস্তু দোষটাকে নিবারণ করতে হবে। বাড়ির যদি বাস্তুর দোষ থেকে থাকে তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটতেই পারে। বাড়ির বাস্তু দোষ লেগে থাকলে কিন্তু কোনোদিন স্বাভাবিক সুস্থ শান্তিতে মানুষ জীবনযাপন করতে পারে না, অসুখ বিসুখ তো ছাড়েই না কোনো রকম। এমনকি বড় বড় ফাড়া এসে যায়, হৃষ্টযোগ এসে যায়, অনেক কিছু যোগ আসে, কিবন্দরম যোগ থেকে আরম্ভ করে তারপর আপনার ছন্ন ছাড়া যোগ থেকে এই যোগগুলো কিন্তু যখনই বাড়িতে বাস্তু ডিফেক্ট হয় একের পর এক আপনার হরোস্কোপে কিন্তু অ্যাটাক হবে। কেন আপনার হরোস্কোপ অ্যাজ পার ইওর হরোস্কোপ, আপনার লগ্ন থেকে 4th হাউসে যদি রাহু থাকে তাহলে অটোমেটিকলি আপনি দেখবেন আপনার সুখ ভালো ভালো স্থানে, যেমন ভাগ্য স্থানটা দেখবেন, সপ্তম ঘরটা দেখবেন, একাদশ দেখবেন, ভালো গ্রহ থাকার থেকে খারাপ গ্রহগুলো বাস করছে ওখানে। এখন যদি একাদশে আপনার বৃহস্পতি থাকে, চতুর্থে রাহু থাকে, তাহলে কি হবে? তাহলে আপনার পুরোপুরি বাস্তুদোষটা একদম সক্রিয় হয়ে রইল। আর একাদশ স্থানে বৃহস্পতি মানে কি, যা আসবে যা আয় তাই পায়, তাহলে সেভিংস বলে কিছু থাকলো না। আর সপ্তাহে যদি শনি মঙ্গল থেকে থাকলো তাহলে হয়ে গেল আপনার কর্ম শেষ। আর মঙ্গল শনি বা মঙ্গল শনি যদি নবম ঘরে থেকে থাকে তাহলে কি হলো, আপনার যা কপালে ছিল সব চলে গেল। আর যদি লগ্নে কেতু থেকে থাকে, বাই চান্সলি লগ্নে কেতু চতুর্থে রাহু, তাহলে তো সাড়ে সর্বনাশ, কারণ আপনি কোনো প্রপার্টি করতে পারবেন না। বা রাহু ছেড়ে যদি লগ্নে ছাড়া আপনার যদি চতুর্থে কেতু বসে থাকে, যত সম্পত্তি করবেন, যত অর্থ সম্পত্তি যত দিন দিন বাড়াবেন, সবগুলোকে গ্রাস করে শেষ করে দেবে, করতে দেবে না আপনাকে, একদম ফাইনাল, কিছুতেই না। ঠিক সেরকমই মানুষ জীবনে কতগুলো পজিটিভনেস, পজিটিভ এনার্জি আছে, সেগুলোকে যতক্ষণ আমরা ক্যাচ আপ করবো আমরা কখনো শান্তিতে থাকতে পারি না। বলে না মানুষ বিধান দিলেন বা বড় বড় লোক বিধান দিলেন, দেখো পাথর পড়ে, কিন্তু কপালে যে পাথরটা বসে থাকে সেই পাথর সরাবেন কি করে? সেই পাথরটাকে তো সরাতে হবে, সেটা না সরালে তো হবে না। আজকে প্রত্যেকটা জায়গায় ভারতবর্ষের, যখন আমি সত্যি কথা আমাদের বংশটা, মানে আমি তো আর উদ্ভব নতুন করে দুম করে সে ঝাঁপ দিয়ে কোন রকম প্রফেসর বা কোন রকম দেবাশিস শাস্ত্রী বা এসব তো কিছু পাইনি, অ্যাকচুয়ালি আমার কপালে নেই এগুলো, সেই জায়গায় পৌঁছতে পারিনি বলে আমি পাইনি। কিন্তু ঘটনা হচ্ছে যে যখন ছোট থেকে যখন পুজোগুলো করি আমি, করতে 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 মানে সে আপনি লখনৌ বলুন, কানপুর বলুন, বেনারস বলুন, মানে হরিদ্বারে যে কঙ্খলা বলুন, পুরীতে যে স্বর্গদ্বারে যে শ্মশান ঘাটটা সেটা বলুন, প্রত্যেকটা জায়গাতে পা ফেলে আমি যা যা হোম যজ্ঞ পুজো করে এসেছি। এখন একটাই কথা, বৃক্ষ তোমার কিসে পরিচয়? ফল নিয়ে পরিচয়। আমি আমাকে কি ফল দেবো বলুন, আমি আমাকে কি কোশ্চেন্স করবো? আমি এখন নতুন করে যখন শ্মশানের পাশ দিয়ে হাঁটি আর নতুন করে লোকের নতুন নতুন বক্তব্য শুনি,
চুপ করে শুনি আর চুপ করে স্ট্রেট চলে যায়। তার কারণ হচ্ছে ওই যে বললাম, কথা পেটে থাকলে গুণ, বলে ফেললে খুন। আমার বলার কিছু নেই। কেন বলা নেই? পৃথিবীটাকে আমি একাই সংশোধন করতে বসিনি। আমরা সিস্টেমের মধ্যে, সিস্টেমের বাইরে না। সবারই একটা দায়িত্ব থাকে, আপনাদেরও দায়িত্ব থাকে। ভালো কাজ করবেন, ভালো লোকের কাছে যাবেন, ভালোভাবে চলবেন। এখন ভুলভাল যদি মাথায় আসে আপনাদের, ভুলভাল পথে পা দেবেন, ভুল কাজ করবেন, তার ডিসিশনটা ভুল নেবেন, তাহলে ফলটা ভুলই আসবে, রেজাল্টটাও ভুলই পাবেন, নিশ্চয়ই পজিটিভ পাবেন না, ঠিক পাবেন না। সেক্ষেত্রে পুজো করতে করতে আজকে আমার আমার এই হাতে নিজে যখন একা একা বসে থেকে হাত দেখি, হাজার 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 কত হাজার লোকের যে জপ হয়েছে কোনো ঠিক ঠিকানা নেই, কত হাজার লোকের পুজো হয়েছে কোনো জানি না। মানে সে রামটা যোগী ব্যয়টা পানি, রাম রাম যোগী জপে যাচ্ছে আর জল বেরিয়ে যাচ্ছে, সেরকম ভাবে যেন অবান্তরিমে এগিয়ে যাচ্ছে সারা জীবন ভর, খালি পুজোর পর পুজো চলেই যাচ্ছে, পুজোর পর পুজো চলেই যাচ্ছে। আজকে একটা প্রবলেম কিরকম দেখুন, একটা স্বামী স্ত্রী বিয়ে হয়ে গেছে, বাপের বাড়িটাও খুব স্বনামধন্য, আর মা যেখানে বিয়ে হয়েছে শ্বশুর বাড়িটা স্বনামধন্য, কিন্তু সেক্ষেত্রে স্বামী কিন্তু বাড়িতে টাইম মতো ফেরে না, বা তার কিছু উল্টোপাল্টা নেশা রয়েছে যেটা স্ত্রী মেনে নিতে পারছে না। এই ভেতরে অন্তর্দ্বন্দ্ব, যে দ্বন্দ্বটা বাইরে প্রকাশ হচ্ছে না, ভেতরে তীব্র হচ্ছে। এবার নীলকণ্ঠ মহাদেব যখন বিষ পান করেছিল, না গিলতে পারছে না বমি করতে পারছে, সেক্ষেত্রে কি অবস্থা হয়েছিল চিন্তা করে দেখুন। ঠিক সেরকম একটা ফ্যামিলিতে যখন হয়, আমি ফিল করি, আমি বলছি আমি ফিল করি, আমি জানি ভেতরে কি উত্তপ্ত তৈরি হয়, ভেতরে কি তীব্র জ্বালামুখী ফোটে, যে বলতে পারছি না। ঘরের চোখের জল জানলা বন্ধ করে চোখের জল ফেলা ছাড়া কোনো রাস্তা নেই। সেসব কাজগুলো আমি করে এসেছি একবার বড়। যারা যারা টোটকা আপনারা নিতে চাইছেন বা টোটকাগুলো জানতে চাইছেন, দেখুন কতগুলো বই লেখা আছে। আপনারা যদি আপনারা পড়তে রাজি হন তাহলে পড়ুন, কারণ কয়েক লক্ষ লক্ষ লোক পড়েছে। এবার যারা পড়তে চাইছেন তারা পড়তে পারেন। মানে এখনো আমি আর জোর করে এগুলোকে বলার কিছু নেই, কারণ আপনারা জানেন বইগুলো, সবই জানেন, আমি জানি। তাও একবার বলার ভাগ বলে দেবো আমি। টুকটাকে জাগ্রত টোনা টোটকা টিপস, কষ্ট থেকে মুক্তি লাভের জন্য লাল কিতাব, শত্রু পরাজয়, বৃহৎ ইন্দ্রজাল মায়াজাল, নিজের পুজো নিজের দেবদেবীর অভিষেক করুন, নিজের লেখাপড়া বা পরীক্ষা দিতে যাবেন তার ইন্টারভিউ দিতে গেলে কি টোটকা লাগবে, কাল সর্বদোষ, শনি সাড়ে সাথী, ভৌমদোষ, যে বইটা সে বইটা, যার মধ্যে সম্পূর্ণ টোটকা রয়েছে, এমনকি ঘরোয়া টোটকা টিপস সেই বইটাও রয়েছে। আর যারা যারা নিজের বাড়িটাকে ঠিক রাখতে চাইছেন, এই কিছু কিছু শনির হাত থেকে বাঁচতে চাইছেন, যেটা শনির নাম শুনে ভয় পেয়ে গেছেন, একদম সঠিক সিদ্ধান্ত বলে দিলাম যে বাড়িতে ছেলে মেয়েদের পড়াশোনা বলুন, অল এভরিথিং, বাড়িতে বাস্তুদোষ বলুন, মানসিক অশান্তি বলুন, আজ এই যে ঘরে ঘরে অশান্তি হচ্ছে, অশান্তি বলুন, শত্রু থেকে রক্ষা পেতে হলে একমাত্র পারদে শিবলিঙ্গ ইজ দ্য মাস্ট, ইজ দ্য বেস্ট অ্যান্ড দ্য ফাইন। সব থেকে বড় জিনিস হচ্ছে পারদে শিবলিঙ্গ। কেন আই উইল রেসপেক্ট হিম, আমি তাকে প্রচন্ড রেসপেক্ট করি। প্লাস আমি জানি আমি ভারতবর্ষে প্রত্যেক জায়গায় বড় বড় মন্দিরে, সাধকদের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করে মন্দির তৈরি করে এসেছি। সুতরাং আমি জানি একটা পারদে শিবলিঙ্গের কি মহিমা। জগৎগুরু শঙ্করাচার্য যেখানে যেখানে ঋষিকেশ আসেন, উনিও কিন্তু পারদ শিবলিঙ্গ হাত দিয়ে স্পর্শ করে কিন্তু নিজেকে শান্তি উপলব্ধি করেন। তার কারণ হচ্ছে পারদ শিবলিঙ্গ ফাইন, মানে খুব মারাত্মক জিনিস। বাড়িতে রাখুন, পুজো দিন, রাখুন একটা অ্যান্টিক পিরামিড, যাতে বাড়িতে বাস্তুর দোষ না আসে, আসলে ও যেন বুঝে নেয়, আপনাদেরকে যেন কষ্ট করতে না হয়। যারা দোকান করছেন তাদেরকে আগে বলেছি অনুষ্ঠানে, এখনো বলছি, একটা স্বস্তিক পিরামিড, একটা ক্রিস্টাল প্ল্যান্ট রাখুন। আর একটা কথা, দারিদ্র দূর করতে হলে, হওয়া কাজ না হচ্ছে না, চলে যাচ্ছে হাত থেকে, সেটাকে রাখতে হলে আমি কিন্তু একদম প্রমাণস্বরূপ বলে দিচ্ছি যে একটা অষ্টলক্ষ্মীর প্রদীপ বাড়িতে জ্বালান। সর্ষের তেলটা জ্বালবেন না, অন্য তেলে জ্বালান একদম। আর যেটা আমি বলছিলাম একটু আগে আপনাকে, যে 15 দিন 20 দিন বাদে হরিদ্বার ফিরে গেছিলাম, যখন আমার সাথে দেখা হয়েছে, সেই লোক কিন্তু আমাকে চেপে ধরে ফেলেছিল। সে আমাকে বললো যে আমি তোমাকে জিনিসটা তো ফেরত দেবোই না, এবার বলোটা কি। এবার আমি পড়েছিলাম বিপদে, সেটা কি, সেটা নিয়ে কিন্তু আমি আপনাকে আগামী অনুষ্ঠানে বলবো। তার কারণ হচ্ছে আমাদের হয়তো এখন খুব একটা বেশি হাতে সময় নেই। তবু একটা জিনিস বলে রাখি, যারা যারা আমার সাথে দেখা করতে চাইছেন, প্রত্যেক সোমবার আমি শোভাবাজারে বসি, বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্টে, যদি কলকাতা থাকি তবেই। আর নাম লেখাবেন কবে? 10-15 দিন আগে নাম লেখান, সিরিয়াল নাম্বারটা সেদিনকেই পাবেন, 10টা থেকে 12:30-র মধ্যে। 12:30-র পরে কেউ আসবেন না, কেন কোনো নাম লেখা হবে না। আর যারা যারা যে জিনিসগুলো কিনতে চাইছেন, সমস্ত জিনিস ওখানে অ্যাভেলেবেল, আমাকে না দেখালেও চলবে, সেই জিনিসগুলো কিনে নিয়ে যেতে পারেন। আর যারা প্রবাসী বাঙালি যারা বসে আছেন, যারা বিদেশে বসে আছেন, আর যারা ইন্ডিয়ার ভেতরে দিল্লি, হরিদ্বার, পাঞ্জাব, যেখানেই থাকুন যারা আছেন, তারা দেখুন নিচে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টে আপনারা টাকাটা জমা করে দিন দেবাশিস মুখার্জি নামে। হেল্পলাইনে ফোন করুন, ওরা আপনাকে গাইড করে নেবে। আর আপনার জিনিসটার দাম আগে জেনে নেবেন, তার সঙ্গে কোরিয়ার সার্ভিস চার্জটা আপনাকে দিতে হবে। সেই টাকাটা অ্যাড করে ব্যাংকে জমা করে ফোন করুন যে দাদা আমি এই ব্যাংকে এত টাকা ফেলেছি। অনলাইন দেখবে, সঙ্গে সঙ্গে আপনার বাড়ির অ্যাড্রেস, পিনকোড নাম্বার সব চাইবে, ওরা লিখে নেবে, আপনার বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেবে। আজকে দীর্ঘদিন ধরে এভাবে সবার বাড়ি বাড়ি পৌঁছে আসছে, আজও পৌঁছাবে, কোনো চিন্তার বাইরে, কোনো চিন্তা নেই। নিশ্চিন্তে থাকুন, ভালো থাকুন, একে অপরকে ভালো রাখুন। শুধু একটা কথা বলবো, মানুষের জন্ম নিচ্ছে, মানুষের মতো কিছু করতে চাই, সুতরাং সেই জায়গায় ভালো আপনাদেরকে থাকতেই হবে। এটা আমার কিন্তু একটা কথা, একটা দাবি, এর বেশি কিছু বলবো না। বাস্তবটা নিয়ে চলার চেষ্টা করুন, দেখবেন সামনে সব পরিষ্কার। আজ তাহলে আসছি, আবার আগামী অনুষ্ঠানে দেখা হবে। নমস্কার।